হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 4-এর লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমাদের এই অধ্যায়ের দুটো লেকচার সম্পন্ন হয়েছে, যেখানে আমরা কাজ, শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় ক্ষমতা পাঠটুকু নিয়ে আলোচনা করব। তো শুরু করছি মেন লেকচারে। তো আজকে ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতা হচ্ছে পাওয়ার। আচ্ছা, তো ক্ষমতা জিনিসটা কি? খুব সহজভাবে যদি আমি বলার চেষ্টা করি, যে আমাদের বিগত যে 2 লেকচার ছিল সেখানে আমরা কাজ, শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম কাজ হতে গেলে আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে সরণ। তো বল এবং সরণের যে গুণফল সেটা কিন্তু কাজ ছিল, কোনো কিছু করাই ছিল কাজ। আর ওই যে কাজটা কতটুকু সময়ের জন্য হচ্ছে, সেই সময়টা যদি 1 সেকেন্ড হয় বা একক সময় হয়, সেই জিনিসটাকে আমরা বলবো ক্ষমতা। অর্থাৎ আমরা কাজ করব, সেটা যদি 1 সেকেন্ড যাবৎ কতটুকু কাজ করছি বা 1 সেকেন্ডের মধ্যে কতটুকু কাজ হচ্ছে, সেই জিনিসটাকে বলা হবে ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতার সংজ্ঞা কীভাবে দিব? যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। এখানে ব্যক্তি বা বস্তু উভয়ের দ্বারা কাজ হতে পারে, সুতরাং আমরা এই দুটো মেনশন করে দিব যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। তো সংজ্ঞাটা আমি লিখছি। কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। তো সংজ্ঞাটা কী ছিল? কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। তো পদার্থবিজ্ঞানে বেশ কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলোর মধ্যে হার শব্দটা এখানে কিন্তু আমাদের ইনক্লুডেড। তো হার বলতে আমরা কি বোঝাবো? ইতিপূর্বে আমি বলেছি বিভিন্ন লেকচারেই যে হার বলতে আমাদের কিন্তু সময় দ্বারা ভাগ করাকে বোঝায়, যে কোনো কিছুকে সময় দ্বারা ডিভাইডেড করতে হবে। এবং বেসিক্যালি এটা হচ্ছে 1 সেকেন্ড সময়ের জন্যই কিন্তু এটা হবে, অর্থাৎ একক সময়ের জন্য এই হারটা আমাদের এখানে বুঝতে হবে। তাহলে সংজ্ঞাটা আমি বলেছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। হার বলতে তাহলে আমরা কি বোঝাবো? যে কাজ আর সময়ের এই দুটো হচ্ছে অনুপাত বা কাজ করার হার, অর্থাৎ কাজকে সময় দ্বারা ভাগ করে দেব। তো যদি বলা হয় কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলা হয়, একে পাওয়ারের আদ্য অক্ষর পি দ্বারা সূচিত করা হয়, একে পি দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, এখানে মেনলি আমরা কি করব? যে টি সেকেন্ডে কোনো বস্তুর কাজ, আমি এখানে বস্তু হিসেবে মেনশন করছি, টি সেকেন্ডে কোনো বস্তুর কৃত কাজ যদি হয় ডাব্লিউ পরিমাণ, তাহলে এটা 1 সেকেন্ডের জন্য কত হবে? 1 সেকেন্ডে কোনো বস্তুর কৃত কাজ হবে ডাব্লিউ ডিভাইডেড ভাগ টি। এখানে কি করেছি? টি সেকেন্ডে কোনো বস্তুর কৃত কাজ ডাব্লিউ পরিমাণ, আর 1 সেকেন্ডে কোনো বস্তুর কৃত কাজ হবে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো সংজ্ঞানুসারে আমরা বলতে পারি যে পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড ভাগ টি, অর্থাৎ উপরে হবে কাজ, নিচে হবে সময়, অর্থাৎ কাজ করার হারকেই ক্ষমতা বলা হয়। এখানে হার বলতে আমি সময় দ্বারা ভাগ করেছি, মেনলি এটা কিন্তু একক সময়ের জন্য বা 1 সেকেন্ড সময়ের জন্য। তো এটা হচ্ছে ক্ষমতার একটা মেইন ফর্মুলা। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা যেরকম কাজ, শক্তির একক মাত্রা বের করেছিলাম, ঠিক সেইভাবেই আমরা এখান থেকে একক মাত্রাগুলো বের করার চেষ্টা করব। তো এটার এককটা কি হবে? ক্ষমতার এককটা কি হবে? ক্ষমতার মধ্যে কি কি রয়েছে? ক্ষমতার মধ্যে পি ইকুয়াল, আমরা সূত্র পড়লাম ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখানে ডাব্লিউর দ্বারা কি বোঝায়? ওয়ার্ক, অর্থাৎ কাজ বোঝাচ্ছে। এখানে ডাব্লিউ দ্বারা কাজ বোঝাচ্ছে, সুতরাং কাজের একক হবে জুল, আমরা আগেই পড়ে এসেছি। আর এখানে রয়েছে সময়ের একক কি হবে? সেকেন্ড, অর্থাৎ এখানে আমাদের হয়ে গেল জুল সেকেন্ড ইনভার্স 1 অথবা জুল পার সেকেন্ড, আমরা যেভাবেই বলি না কেন। এই জিনিসটাকে বিজ্ঞানী ওয়াট ওনার নামের আদ্য অক্ষর থেকে জাস্ট শুধুমাত্র ডাব্লিউ দ্বারা উনি সূচিত করেছেন যে জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি বলতে পারি? ওয়াট বলতে পারি। এটা কিন্তু এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, যে জুল পার সেকেন্ড মানে কি? এটাই হচ্ছে ওয়াট। তো এখান থেকে আমরা এককটা খেয়াল রাখবো। এরপর মাত্রা নিয়ে একটু কথা বলি, যে এটার মাত্রাটা কি হবে। তো সূত্রটা ছিল পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই টি।
এখানে ক্ষমতার মধ্যে আমাদের কাজ রয়েছে এবং হচ্ছে সময় রয়েছে। কাজের মাত্রা হবে উপরে আর নিচে হবে সময়ের মাত্রা। তো কাজের মাত্রাটা কী ছিল, আমরা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে কাজের মাত্রা হচ্ছে ml² T−2। এটা কীভাবে এসেছে তোমরা একটু পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখে নেবে। তো এখানে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি যে কাজের মাত্রাটা হবে ml² T−2 আর নিচে হবে সময়ের মাত্রাটা ছিল t। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে ml² T−, এখানে -2 রয়েছে আর এখানে শুধু একটা t রয়েছে, অর্থাৎ T⁻1 রয়েছে। এটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে এখানে কিন্তু ইনভার্স হিসেবে চলে যাবে ml² T−3। অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করতে হবে মাত্রা লেখার সময়। তো এই ছিল কাজের ক্ষমতার একক এবং মাত্রা, যেখানে ক্ষমতার আমরা একক পেলাম জুল পার সেকেন্ড। বিজ্ঞানী ওয়াট ওনার নামের আদ্যক্ষর থেকে ওয়াট শব্দটা দ্বারা ডিনোট করা হয়েছে। এবং ক্ষমতার মাত্রা হচ্ছে P=W/T, যেখানে কাজের মাত্রা এবং সময়ের মাত্রা বসিয়ে আমাদের এরকম একটা মাত্রা সমীকরণ আসছে যে ml² T−3। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখানে বলে রাখি যে ক্ষমতার এটা মূলত কী রাশি, ক্ষমতা হচ্ছে এটা কিন্তু স্কেলার রাশি, কারণ ক্ষমতার কিন্তু কোনো দিক নেই, ক্ষমতার শুধুমাত্র মান রয়েছে। অর্থাৎ আমাদের মান দ্বারা প্রকাশ করতে হয় যে সকল রাশিগুলো, সেগুলো হচ্ছে আমাদের কিন্তু স্কেলার রাশি বা অধিক রাশি। সুতরাং এই পাওয়ার বা ক্ষমতা হবে স্কেলার কোয়ান্টিটি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা এখানে বলে রাখি একসাথে রিলেট করে, যে এই অধ্যায়টার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। আমাদের তিনটা পার্ট, এখানে একটা কাজ রয়েছে, ক্ষমতা রয়েছে এবং শক্তি রয়েছে। বলা বাহুল্য এখানে তিনটা রাশি কিন্তু অধিক রাশি বা স্কেলার রাশি, এখানে কিন্তু কোনো ভেক্টর রাশি নেই। অর্থাৎ এই কাজ, ক্ষমতা এবং শক্তি এই তিনটাই আমাদের হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ এদেরকে শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করতে হয়, দিক নির্দেশের প্রয়োজন পড়ে না। সুতরাং এদেরকেই স্কেলার রাশি বলা হয়। আমি একভাবেই বলে দিলাম এখানে, আশা করি তোমরা বিষয়টা মনে রাখতে পারবে। এরপর আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ক্ষমতার যে সূত্রটা ছিল, সেই সূত্র থেকে আমরা কিছু তথ্য এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো আমাদের পরবর্তী সিকিউ এবং এমসিকিউ সলভ করতে অনেকটা কাজে দিবে। বোর্ড প্রশ্নে এই ব্যবহার থেকে অনেক প্রশ্ন এসেছে, এই সূত্রগুলো থেকে আমাদের কাজে লাগবে ম্যাথ সলভ করার সময়। তো আমি একটু মিশিয়ে দিচ্ছি এখানে। তো আমাদের এখানে ক্ষমতার সূত্রটা মেইনলি কী ছিল, P=W/T, অর্থাৎ পাওয়ার ইকুয়াল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ কাজ করার হার, এটাই হচ্ছে ক্ষমতা। এখানে মেইনলি আমরা কাজ মানে আমরা কি জানি, কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। আমরা জানি বল ইন্টু সরণের গুণফলটাকে কাজ বলা হয়। তাহলে আমরা এখানে দিব যে F ইন্টু সরণ। তো একটু কথা বলে রাখি, এখানে যে সরণটা কিন্তু আমাদের একটা দৈর্ঘ্যটাই বোঝাচ্ছে, যে কতটুকু পথ পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু তার সরণ। সেটা আমাদের উচ্চতা হিসেবেও কাউন্ট করা যেতে পারে, কিংবা লিনিয়ার একটা মোশন বা লিনিয়ার গতির ক্ষেত্রেও S হিসেবেও কাউন্ট করতে পারি। তো আমি এখানে জাস্ট ধরে নিচ্ছি যে এটা H পরিমাণ পথ অতিক্রম করেছে, যার দরুন আমি এখানে H সরণটা আমি এখানে লিখলাম, আর এখানে নিচে থাকবে হচ্ছে T। তাহলে F ইকুয়াল আমরা কি জানি, যে বল সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, সেটাই হচ্ছে আমাদের ফোর্স। তাহলে এখানে হবে F সমান mg, এখানে থাকবে H আর নিচে ছিল T। এটাই সে আমাদের কাঙ্ক্ষিত বলের ক্ষমতার সূত্র, P=mgh/T। আমাদের ক্ষমতা নিয়ে দুটো সূত্র আমরা পেলাম, অলরেডি একটা পেয়েছিলাম P=W/T। এখান থেকেই মূলত আমাদের এই সূত্রটা কিন্তু এসেছে। তো আরেকটা কথা বলে রেখে, এখানে যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের একটা কথা বলেছিলাম যে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, সেটা কিন্তু অনেকটা কাজেরই মতো, কাজ এবং শক্তি খুব বেশি এখানে কিন্তু পার্থক্য করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাব্লিউ বা ইপি, এটার ফর্মুলাটা কি ছিল, mgh, তো ওইটার গুণফল। তাহলে এখানে আমরা ওইটাই কিন্তু করেছি, ইপির মানটাই বসিয়ে দিয়েছি mgh/T। এটা তুমি যেভাবেই প্রমাণ করো একই অ্যান্সার আসবে বা একই ফর্মুলাটা এখানে কিন্তু আসবে। আচ্ছা, এটা ছিল ক্ষমতার একটা সূত্র, মেইন সূত্র। আমাদের এটা অনেকটা কাজে দিবে, এটাও কাজে দিবে আমাদের, এটাও ম্যাথ সলভ করতে কাজে দিবে। আরেকটা প্রশ্ন এখানে হয়ে থাকে বা আরেকটা একটা টপিক এখানে রয়েছে, সেটা হচ্ছে যে বলের সাথে আমরা ক্ষমতা এবং বেগের কি সম্পর্কটা প্রমাণ করে নিয়ে আসতে পারি, সেটা একটু দেখব। যে আমরা ধরে নিচ্ছি যে ক্ষমতাটাকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং কাজটাকে ওয়ার্ক বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা কি করব, আমরা জানি হচ্ছে P=W/T। তো এখানে P সমান W/T হবে, আর
ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান হচ্ছে কিন্তু কাজ, কাজ মানে আমরা কি জানি, কাজ মানে জানি হচ্ছে যে এম বল ইন্টু সরণ, কাজ মানে জানি হচ্ছে বল ইন্টু সরণ, সরণ বলতে আমি এইচটাকেই প্রকাশ করলাম, আর এখানে থাকবে হচ্ছে টি। এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি হচ্ছে এম জি, আর এখানে কি থাকবে এইচ, নিচে থাকবে হচ্ছে টি। তো আমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারি এম জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এই জিনিসটা লেখা যে কথা, উপরের লাইনটা লেখা কিন্তু সেম কথাই, এম জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। তো আমাদের একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে যে এস সমান ভিটি, অর্থাৎ সমবেগের জন্য সূত্র হচ্ছে জাস্ট ভেলোসিটি এবং সময়ের গুণফল এস ইকুয়াল ভিটি। তো এখানে এস এর পরিবর্তে আমি কি দিতে পারি, এস এর পরিবর্তে আমি কিন্তু এইচ দিতে পারি, অর্থাৎ এখানে হাইটটাকে নিয়ে আমি যদি কথা বলি এইচ ইকুয়াল হবে ভি ইন্টু টি। তো এখান থেকে আমি এইচ ডিভাইডেড বাই টি যদি নিয়ে আসি, এখানে টি গুণ আকারে ছিল, নিচে ভাগ আকারে চলে আসছে, এখানে থাকবে হচ্ছে শুধু ভি। তাহলে এই যে এইচ ডিভাইডেড বাই টি, এই মানটা কিন্তু আমি এখানে এখন জাস্ট এক্সচেঞ্জ করে দিব, এই জায়গাতে আমি এক্সচেঞ্জ করে দিব। তো এক্সচেঞ্জ করলে কি থাকবে, এম জি ইন্টু এখানে ভি থাকবে, এম জি ইন্টু ভি। আবার এম জি মানে আমরা কি জানি যে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণকে গুণ করলে আমরা বল পাই, এফ পাই। তো ওই এফটা এখানে আমি জাস্ট বসিয়ে দিব যে এম জি ইকুয়াল এফ ইন্টু ভি। এই যে একটা সম্পর্ক আসলো, সেই সম্পর্কটা মূলত কি, যে পাওয়ার ইকুয়াল এফ পি, অর্থাৎ পি ইকুয়াল এফ ইন্টু ভি। এটা হচ্ছে ক্ষমতার সাথে বল ও বেগের সম্পর্ক। আমি একটু লিখে দিচ্ছি, ক্ষমতার সাথে বল ও বেগের সম্পর্ক, ক্ষমতার সাথে বল ও বেগের সম্পর্ক, এটা কীভাবে আসছে আমি আরেকবার একটু রিমাইন্ড করে দিই। তো পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান হচ্ছে বল ইন্টু সরণ, সরণটাকে আমি হাইট বা উচ্চতা হিসেবে প্রকাশ করেছি, যেখানে এফ ইকুয়াল আমরা জানি যে এম জি, আর এখানে থাকবে এইচ ডিভাইডেড বাই টি, এটাকে একটু আলাদা করে নিয়ে আসছি। এইচ ডিভাইডেড বাই টি মানে আমরা আবার এখান থেকে এস ইকুয়াল বিটি বা এইচ ইকুয়াল বিটি, সেখান থেকে ভি বের করে নিয়ে আসছি, এক্সচেঞ্জ করে দিয়ে আমাদের পি ইকুয়াল এফ ভি, এই ফর্মুলাটা কিন্তু এখানে এসেছে। এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে কিংবা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও এটা আমাদের সমপরিমাণ গুরুত্ব এখানে রাখে। তো এই ছিল ক্ষমতা রিলেটেড আলোচনা। এরপর আমরা যেটা আলোচনা করব এই অধ্যায়ের সর্বশেষ টপিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটা, এই টপিক থেকে আমাদের সৃজনশীল প্রশ্নে ইতিপূর্বে প্রশ্ন এসেছে, বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এখান থেকে কোশ্চেন হবে। তো এই টপিকটা হচ্ছে যে কর্মদক্ষতা, টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। আমি একটু লিখছি, কর্মদক্ষতা, এটাকে ইংরেজিতে বলা হবে এফিসিয়েন্সি, বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি, খুব সাবলীলভাবে যদি বলার চেষ্টা করি, যে একটি বাড়ি থেকে বা বাজার থেকে একটা মোটর কিনে নিয়ে এসছো। তো এই মোটরের মধ্যে নির্দিষ্ট একটা ওয়াট লেখা ছিল, যে ওই ওয়াট পরিমাণ বা ওই পরিমাণ কিন্তু পানি উত্তোলন করতে পারে মোটরের মাধ্যমে, বা অতটুকু পানি কিন্তু তুলতে পারে। দেখা গেছে যে ওই পরিমাণ পানি আমরা অ্যাকচুয়ালি তুলতে পারি না, তার থেকে কম তুলতে পারি। এই ক্ষেত্রে কি বোঝা যায়, যে ওইখানে যেটা গিভেন ছিল বা যেটা মোট শক্তি আকারে ছিল বা মোট ক্ষমতা আকারে ছিল, সেটার থেকে আমরা কিন্তু কম পরিমাণে পাচ্ছি। যেটা পাচ্ছি সেটাও ক্ষমতা, যেটা লেখা ছিল ওই মোটরের গায়ে সেটাও কিন্তু ক্ষমতা। তাহলে এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, যেটা আমরা পাচ্ছি সেটা আমরা লাভকৃত ক্ষমতা পাচ্ছি, বা এটাকে আমরা বলতে পারি যে লভ্য কার্যকর ক্ষমতা। আর ওখানে যে মোট ক্ষমতা হিসেবে ছিল সেটাকে আমরা বলতে পারি যে প্রদত্ত মোট ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা। এই দুটোর অনুপাত বা রেশিওটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার সঙ্গে আমরা কি দিব, কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং তাদের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। তো সংজ্ঞাটা আমি লিখছি, কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। আচ্ছা, তো
তো এটা মূলত কি কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। কর্মদক্ষতাটাকে আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে হয় মেনলি। তো কর্মদক্ষতাটাকে এটা হচ্ছে এক নতুন একটা টার্ম হয়তো তোমাদের জন্য হতে পারে। এটার সাইন হচ্ছে ইটার সাইন। তো একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা কি ছিল? কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝি? কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা, কর্মদক্ষতা বলতে আমরা বুঝি বা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলতে বুঝি কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলা হয়। একে ইটা দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। তো এটার সূত্রটা কিভাবে আসবে? ইটা ইকুয়াল হবে আমাদের উপরে হবে লভ্য কার্যকর ক্ষমতা, উপরে হবে লভ্য কার্যকর ক্ষমতা আর নিচে হবে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, এটা ছিল ইটার সূত্র বা কর্মদক্ষতার সূত্র, যেটাখানে আমরা উপরে বসিয়েছিলাম লভ্য কার্যকর ক্ষমতা এবং নিচে হবে মোট প্রদত্ত ক্ষমতা। এই দুটোর রেশিও বা অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলছি, যেটা আমাদের কিন্তু 100% আকারে প্রকাশ করতে হবে, 100% আকারেই এখানে প্রকাশ করতে হয়। তো ইটা ইকুয়াল লভ্য কার্যকর ক্ষমতা, এটা একটা ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা, এটাও কিন্তু এক প্রকার ক্ষমতা। তো লভ্য কার্যকর ক্ষমতাটাকে আমাদের প্রকাশ করতে হয় পি আউটপুট দ্বারা, আর মোট প্রদত্ত ক্ষমতা এটাকে প্রকাশ করতে হয় পি ইনপুট দ্বারা। তো এটাকে আমাদের 100% দ্বারা গুণ করলে আমাদের কিন্তু এই ইটার মানটা চলে আসে। এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে এভাবেও লেখা যায়, কোনো বই বা কোনো গাইডে এভাবে লিখেছে তারা যে আমি যদি এখানে লিখি যে ইটা ইকুয়াল পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%, পি প্রাইম বাই পি ইন্টু 100%। তো এটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এখানে পি আউটপুট হিসেবে পি প্রাইম ধরেছি, আর পি ইনপুট মানে আমি মোট প্রদত্ত ক্ষমতা পি আকারে প্রকাশ করেছি। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে প্রকাশ করতে পারো, তো আমি দুটোই লিখে দিলাম এখানে। এখন যে কর্মদক্ষতা, এটা কিন্তু ক্ষমতার আকারেও প্রকাশ করা যায়, আবার শক্তি আকারেও প্রকাশ করা যায়। যে কীভাবে শক্তি আকারে, এখানে বলেছিলাম যে কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত। আমি চাইলে বলতে পারতাম যে ইটা ইকুয়াল ডাব্লিউ প্রাইম ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু 100%। এটাও বলা যেত। এটা কীভাবে বলা যেত? জাস্ট ক্ষমতার জায়গায় আমি জাস্ট এক্সচেঞ্জ করে শক্তিটা বলবো, অর্থাৎ কর্মদক্ষতা ইকুয়াল লভ্য কার্যকর শক্তি এবং তাদের মোট প্রদত্ত শক্তির অনুপাতকে শতকরায় প্রকাশ করলে তাকে কর্মদক্ষতা বলা হয়। এই ছিল কর্মদক্ষতা নিয়ে আলোচনা। তো এখান থেকে একটা বেসিক একটা প্রশ্ন এখানে দিয়ে দেয়, যে প্রশ্নটা হচ্ছে যে কর্মদক্ষতার মান কখনোই 100% বা 100% হতে পারে না, এটা ব্যাখ্যা করো। কিংবা প্রশ্নটা এভাবে আসে যে কর্মদক্ষতার মান কখনো 1-এর বেশি হতে পারে না, এই জিনিসটা প্রশ্ন করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কর্মদক্ষতার মান কখনো 100% হতে পারে না বা 1-এর বেশি হতে পারে না, দুটো প্রশ্নই কিন্তু সেম। এটার উত্তরটা কিভাবে দিবে? প্রথমত কর্মদক্ষতার এখানে সংজ্ঞাটা দিবে, আমি এখানে আর লিখছি না, মুখেই বলে দিচ্ছি। তো কর্মদক্ষতার সংজ্ঞা দিবে, সংজ্ঞা দেওয়ার পর তোমরা বলবে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না। তার কারণ হচ্ছে যে ওই যন্ত্রের মোট ওই যন্ত্রের যে প্রদত্ত ক্ষমতা সেটার থেকে কর্মদক্ষতার মান কখনো বেশি হতে পারে না, অর্থাৎ প্রদত্ত ক্ষমতার থেকে কর্মদক্ষতার মানটা বেশি আসতে পারে না, যার দরুন এখানে কর্মদক্ষতার মান সবসময় 100%-এর বেশি যাবে না, 100% হবে না, বরং তার থেকে কম থাকবে, বা 1-এর থেকে বেশি হবে না কিংবা 1-এর সমান হবে না, তার থেকে কিন্তু কম থাকবে। ওই যে বলেছিলাম যে বাড়ি থেকে বাজার থেকে মোটর কিনে নিয়ে আসলে তো সেখানে দেখবে যে যেটা যতটুকু ওয়াট লেখা ছিল ওই ওয়াট পরিমাণ কিন্তু আমরা পানি উত্তোলন করতে পারি না, বা তার ধারণ ক্ষমতা বা তার ক্যাপাসিটি কিন্তু ওই ওয়াট পরিমাণ থাকে না, তার থেকে কম থাকে। যতটুকু কম থাকে ওইটা আমাদের যদি মেজারমেন্ট করি বা পরিমাপ করি বা ক্যালকুলেশন বা গণনা করি, সেই ক্ষেত্রে আমরা পি প্রাইম পাবো, যেটা লভ্য কার্যকর ক্ষমতা। আর ওখানে যেটা গিভেন ছিল বা মোট প্রদত্ত ক্ষমতা ছিল সেটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না, ওটা কিন্তু ওখানেই থাকবে। এই জন্য প্রশ্নে যখন তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে তখন কি করবে? মোট প্রদত্ত ক্ষমতাটা প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে, আমাদের বের করতে হয় শুধুমাত্র লভ্য কার্যকর ক্ষমতাটা, যেটার সূত্র হচ্ছে যে পি প্রাইম, যেটা আমরা লিখেছিলাম এটা হচ্ছে কী ছিল? লভ্য কার্যকর ক্ষমতা। এটার সূত্র হচ্ছে জাস্ট এম জি এইচ ডিভাইডেড বাই টি, অর্থাৎ সিম্পলি ক্ষমতার সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে পি প্রাইম ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড বাই টি।
প্রশ্নে এম দেওয়া থাকবে, জি তো আমরা জানি 9.8, হাইট দেওয়া থাকবে এবং সময় থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পি প্রাইম বের করতে পারবো। পি প্রাইম যদি বের করতে পারি তাহলে পিটার মানও গিভেন থাকবে, তো ইটার মানটা আমরা কিন্তু চাইলে এখান থেকে সহজেই বের করে ফেলতে পারবো। পি প্রাইম বাই পি ইন্টু 100% করে দিলেই আমাদের মানটা কিন্তু চলে আসবে। কখনও প্রশ্নে এমন হয় যে এম এর মান দেওয়া নেই, সরাসরি ভরের মানটা দেওয়া নেই, তখন কি করবে? তখন আমাদের একটা সূত্র জানতে হবে। এটা আমি যখন সিকিউ প্র্যাকটিস করাবো তখন আমি এটা বলে দিব, বাট এখন একটু বলছি যে আমরা একটা সূত্র জানি, রো ইকুয়াল এম ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটা কিন্তু বেগ না, এটা হচ্ছে আয়তন, যে একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বলে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে এম সমান আমরা কি বলতে পারি, রো ভি। তো এখানে রো এর মান যদি দেওয়া থাকে, ভি এর মান যদি দেওয়া থাকে, তাহলে সিম্পলি কিন্তু আমরা এম এর মানটা বের করে এখানে বসিয়ে আমাদের পি প্রাইম বের করতে পারি। দেন পি প্রাইমটা পি দ্বারা ভাগ করে আমরা ইটার মানটা বা কর্মদক্ষতার মান কিন্তু বের করতে পারি। তো কর্মদক্ষতা নিয়ে এই ছিল আলোচনা। আমরা আজকে মূলত কি করেছি, আজকে আমরা ক্ষমতার সূত্রগুলো দেখেছি, ক্ষমতার সংজ্ঞা দেখেছি, ক্ষমতার একক মাত্রা দেখেছি, এবং এখান থেকে কর্মদক্ষতার যে সংজ্ঞা এবং সূত্র কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। অনুধাবনমূলক প্রশ্নের জন্য কীরকম প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, অর্থাৎ এই লেকচারে আমরা ক্ষমতা পার্টটুকু আমরা শেষ করলাম। এরপর আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব, সেই চ্যাপ্টারে আমরা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টা সার্বিকভাবে এখানেই শেষ হচ্ছে। তো অধ্যায়টার ইতি টানছি এখনই। ইতি টানার পূর্বে আমি তোমাদেরকে অধ্যায়টি শেষ করার পূর্বে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে ক্লাস থেকে এই ভিডিওটি দেখছি বা আমরা যারা পড়াশোনা করছি, তাদের কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে বা একটা পারপাজেই পড়াশোনা করি। অর্থাৎ আমাদের একটা টার্গেট ফিল আপ করার জন্য কিন্তু আমরা পড়াশোনাটা মেইনলি করছি। সেই ক্ষেত্রে সেই টার্গেটটা আমাদের কিন্তু প্রতিনিয়তই ফিল আপ করতে হচ্ছে বা আমাদের সেই উদ্দেশ্য ধরেই কিন্তু আগাতে হচ্ছে, অর্থাৎ পড়াশোনা করতে হচ্ছে। দেখা যায় যে আমরা পড়াশোনার জন্য পরিশ্রম সর্বোচ্চ করি, যারা পড়াশোনা করি না তাদের পড়াশোনা করতে হয়, যারা পড়াশোনা করি বা পরিশ্রম করি, যথেষ্ট পরিশ্রম করার পরেও তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে ব্যর্থ হও, অনেক সময়ই হয়। সেই ক্ষেত্রে কখনো নিরাশ হবে না, সৃষ্টিকর্তার প্রতি সবসময় আস্থা রাখবে। ওনার পরিকল্পনা তোমার চিন্তার বাইরে, ওনার পরিকল্পনা সবসময় ভিন্ন রকম থাকে, বৃহৎ থাকে। তোমাকে কখনোই নিরাশ করবেন না, তুমি তোমার মতো করে পরিশ্রম করে যাও। আমি জানি না তোমরা ঠিক কে কোন ক্লাস থেকে ভিডিওটি দেখছো, আশা করি যে ক্লাস থেকে ভিডিওটি দেখো তোমরা কথাগুলো রিয়েলাইজ করার চেষ্টা করবে। সবসময় সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখবে, উনি কখনোই তোমাকে ঠকাবেন না, কখনোই নিরাশ করবেন না। সবসময় তার প্রতি বিশ্বাস রেখেই সামনে আগাবে, পরিশ্রম করে যাবে, তোমার সাফল্য একদিন ধরা দেবেই। তোমার পরিশ্রম কখনোই তোমাকে কখনো বৃথা হতে দেবে না, কোনো না কোনো সময় কখনো না কোনো উদ্দেশ্যে তোমাকে কিন্তু সেটা ফলাফল দিবেই। সেটা এখন না হোক, পরবর্তীতে তোমাকে সৃষ্টিকর্তা অবশ্যই দিবেন। সুতরাং ভালো ফলাফলের জন্য পড়াশোনার যেমন জরুরি, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ঠিক ততটাই জরুরি। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের লেকচার এই পর্যন্তই থাকবে। সকলেই ভালো থাকো। আমি নিজেও একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি, অধ্যয়নরতই রয়েছি। তো আমার কথায় কষ্ট পেয়ে থাকলে কিছু মনে করবে না। আর হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফিজিক্স চর্চালয়ের সাথেই থাকবে। ফিজিক্স চর্চালয় পেজ ফেসবুকেই, সেখানে ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।